নমস্কার, বিকেলের বিতর্কে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রাজা, আপনারা দেখছেন TV9 বাংলা। আজকে বিকেলের বিতর্কের বিষয় যা, তাতে মনোরঞ্জন থাকছে, রাজনীতি থাকছে, সবটা মিলিয়েই। তার কারণ বিষয় টলিউড। জুলাই মাসে আমরা টলিউডে একটা সাময়িক টালমাটাল পরিস্থিতি দেখেছিলাম। কিছুদিনের কর্মবিরতি, একটা কোথাও ইগোর লড়াই, পরিচালক এবং যারা টেকনিশিয়ান তাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হওয়া, যদিও এটা যৌথ পরিবার বলে দাবি করেন তারা। তার মাঝে নবান্নের হস্তক্ষেপে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বলতেই হচ্ছে, সেই সময় সাময়িকভাবে সেই সমস্যা মিটে যায়। কিন্তু দেখুন, এক বছরও ঘুরল না, ফের টলিউডে সিনেমা পাড়ায়, শুটিং পাড়ায় সাময়িক একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে। 3 জন পরিচালকের শুটিংয়ে টেকনিশিয়ানরা আসছেন না। আজকে আমরা টলিউডের ভেতরের দিকটা, পর্দার সামনে তো আমরা থাকি, আমরা দেখি পর্দা, যারা দর্শক তারা দেখি সিরিয়াল দেখি, সিনেমা দেখি, অ্যাড ফিল্মস দেখি, কিন্তু ঠিক পেছনে কি হচ্ছে সেটা আমরা দেখব। তাই আজকে আমরা শোয়ের নাম দিয়েছি পর্দে কে পিছে ক্যা হ্যায়। আপাতত আমাদের সঙ্গে যে অতিথিরা এখানে রয়েছেন, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী এবং তৃণমূলের পক্ষে বলবেন। আলাপ করিয়ে দিই, মাঝে রয়েছেন রুদ্রনীল ঘোষ, প্রখ্যাত অভিনেতা, এখন রাজনীতিক এবং একই সঙ্গে টলিউডকে গুলে খাওয়া এমন একজন মুখ, ফলে তিনি আশা করি তার যুক্তিগুলো খুব সুন্দর পেশ করতে পারবেন। শতরূপ ঘোষ, তিনিও যথেষ্ট জনপ্রিয় মুখ টিভিতে, সিপিএম এর মুখপাত্র, অভিনয়ও করছেন ইদানিং এবং ভালোবাসেন এই বিষয়গুলো, তিনি বোঝেন এবং জানেন। এনিওয়েজ, আমরা প্রথমেই আজকে দেখব যে এই বিষয় নিয়ে যারা পরিচালক এবং যারা নাম্বার 1 পরিচালক, প্রথম সারি, তারা কি বলছেন, যাকে নিয়ে এইটা এখন এই গন্ডগোলটা চলছে। সৃজিত রায় ঠিক তিনি কি বলছেন এবং রাজ চক্রবর্তী যারা নামী পরিচালক তারা কি বলছেন, তারপর আসবো আমরা এই বিতর্কে। যোগাযোগ করে উঠতে পারি ওদের প্রেসিডেন্টের সাথে, তো তখন আমাকে বলে, যেটা শুনে আমি খুব হতবাক হয়ে গেছিলাম, সেটা হচ্ছে যে আমি নাকি ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি। ফেডারেশন তো কর্মবিরতির এগেনস্টে বা স্ট্রাইকের এগেনস্টে আমি যতদূর জানি, কেননা এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা হয়, এখানে সবাই করে। তো সেইখানে দাঁড়িয়ে তারাও আমাকে কোনো রিপ্লাই করেনি, কেন 20 লাখ টাকার উপর ইনভেস্ট হয়ে গেছে, মানে আমাকে তো পথে বসতে হবে। এর আগে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ মুখার্জি, আজকে সৃজিত, পরশুদিন আর একজন। সো এই ধরনের পরিবেশ হলে আমরা জানি যে কিভাবে একটা ইনভেস্টার এখানে আনতে হয়। ধরি এই ধরনের সমস্যা ফেস করতে হয়, তোর ইনভেস্টার পালিয়ে যাবে। কে বা কারা এই ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে, তাদের উদ্দেশ্যটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা রিকোয়েস্ট করবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 জনের, আমাদের ইন্ডাস্ট্রির যে 3 জনের হাতে এই দায়িত্ব দিয়েছিলেন, তারা এসে এই সমস্যাটার সমাধান ইমিডিয়েটলি করুক, যাতে আবার সুন্দর কাজের পরিবেশ ফিরে আসুক। কেউ একটা বলে দিচ্ছে যে না তোমরা কাজ করতে পারো, কারণ প্রথম 2 দিন তো তারা কাজ করতে এসেছিল। তারপরে তাদের ফরমান জারি করে বলা হয়েছে যে যতক্ষণ না সৃজিত ক্ষমা চাইছে। ক্ষমা কিসের জন্য চাইবে, কিসের ক্ষমা, কার কাছে ক্ষমা, কি অন্যায় করেছি সেটা তো আমাদের জানতে হবে। এইভাবে আমাদের কি মতামত নিয়ে কাজ করতে হবে? মাননীয় মুখ্যমন্ত্রীর নিজেরই কথা কে অমান্য করে অসহযোগিতার মাধ্যমে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন এটা যে তাহলে কেন করা হচ্ছে, সেটা তাহলে ফেডারেশন থেকে এসে এক্সপ্লেন করা হোক। এবং আবারও বলছি, যারা আমাদের অ্যাপয়েন্ট করেন পরিচালক হিসেবে, সেই ব্রডকাস্টার, সেই পোর্টাল বা প্ল্যাটফর্ম এবং প্রডিউসার, তারা এসে আমাদের বলুন তাদের কি অভিমত এটাতে। যাদের মুখ আমরা দেখালাম, যাদের কথা আমরা শোনালাম, আশা করি এই আধুনিক বাঙালি সমাজে কোনো হাউসহোল্ডের, কোনো বাড়িতে কাউকে এদের পরিচয় আলাদা করে বলার দরকার নেই। কেউ অভিনেতা, কেউ পরিচালক কাম অভিনেতা, ফলে আপনারা খুব চেনেন এদেরকে। এবং দেখুন, প্রাত্যহিক জীবনে এখন খাওয়া পড়ার যতটা প্রয়োজন, বাঙালি ঘরে বাংলার মানুষের কাছে সিরিয়াল, সিনেমা ততটাই কিন্তু প্রয়োজন। এটাও কিন্তু একটা প্রাত্যহিক নিডসের মধ্যে পড়ে। প্রশ্ন হচ্ছে, এবার যদি পরিচালকরা আজকে সন্ধ্যাবেলায় বসছেন, এই 3 জনকে প্রায় এক ঘরে করে রাখা হয়েছে, এরকম একটা অভিযোগ, যদি তাদের হয়ে লড়তে গিয়ে তারা পরিচালকরা যদি আজকে স্ট্রাইক ডেকে বসেন, তাহলে কি হতে পারে? তাহলে কি টেকনিশিয়ানদের যে সংগঠন রয়েছে তারা আরও আক্রমণাত্মক হবেন? দেখুন, আপনাদের বলি, আপনারা আমাদের টিভি স্ক্রিন খেয়াল করুন, যে টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশন, তাদের সূত্রে আমরা জানতে পেরেছি, যদি স্ট্রাইকের পথে যান, কোনোভাবে যদি স্ট্রাইকের পথে যান পরিচালকরা, তাহলে কিন্তু যদি তারা একদিন স্ট্রাইকে যান, টেকনিশিয়ানরা 2 দিন স্ট্রাইকে যাবেন। যদি এরা 2 দিন স্ট্রাইকে যান,
ওরা 4 দিন স্ট্রাইকে যাবেন, অর্থাৎ এরা স্ট্রাইক করলে ওরা আরো বেশি স্ট্রাইক করবেন, এই রকম একটা হুঁশিয়ারি সুর কিন্তু রয়েছে। কাল ওদের সর্বোচ্চ কমিটির বৈঠক হয়েছে, সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সেখানে স্বরূপ বিশ্বাস ছিলেন না, স্বরূপ বিশ্বাস সেখানে সশরীরে ছিলেন না। স্বরূপ বিশ্বাস না থাকলেও টেকনিশিয়ানদের যারা অন্য মাথা রয়েছেন, সদস্য রয়েছেন, তারা এই সিদ্ধান্তে উপনীত হয়ে সেটা প্রেসিডেন্টকে অর্থাৎ স্বরূপ বিশ্বাসকে জানিয়ে দিয়েছেন। এবার আমরা এদের ভার্সন যখন শোনালাম, স্বরূপ বিশ্বাস যিনি প্রেসিডেন্ট টেকনিশিয়ানদের সংগঠনের, তিনি ঠিক কি বলেছেন TV9 স্ক্রিনে দেখুন। তিনি বলছেন যে আমরা হচ্ছি একটা যৌথ পরিবার, এখানে কারোর ব্যক্তিগত স্বার্থ দেখার কোনো ব্যাপার নেই, পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি, তবে প্রত্যেকের আত্মসম্মান বোধ আছে, যিনি আত্মসম্মান বোধে আঘাত করবেন তাকে তার ফল ভুগতেই হবে। এটা স্বরূপ বিশ্বাসের সঙ্গে আজ এই বিকেলের বিতর্ক শুরু করার আগে TV9 বাংলার প্রতিনিধি হিসাবে আমার কথা হয়েছে, উনি তার এই ভার্সনটা জানিয়েছেন। সেই ভার্সনটাও আমরা জানিয়ে দিলাম বিকেলের বিতর্কের শুরুতে। জানিয়ে আমরা এবার আসছি মূল বিতর্কে। বারবার আমরা যিনি তৃণমূলের পক্ষে বলবেন তার কাছে আসি। দেখুন, আমাদের দুপক্ষের বয়ান ভার্সন দেখানো কর্তব্য, আমরা সেটা করলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি সেটা সত্যি তো একটা যৌথ পরিবার হলে বাঙালিরও ভালো লাগে। সেখানে বারবার কখনো সর্বোচ্চ প্রশাসককে হস্তক্ষেপ করতে হয়, কখনো দুদিনের কর্মবিরতি হয়, কখনো কোনো ডিরেক্টর যদি বাংলাদেশে যান সেখানে শুটিং করতে, তাহলে ফিরে এসে দেখেন তিনি বয়কট হয়ে বসে আছেন। এগুলো এত ঘন ঘন হবেই বা কেন? দেখুন, খুব ভালো হতো এইখানে এই বিষয়ে আলোচনা করার জন্য যদি একান্ত ইন্ডাস্ট্রির ভেতরের যারা লোকজন, আপনি যদি পক্ষ বিপক্ষ ইত্যাদি ধরতেও চান, তারা আলোচনা করতেন, যে পরিচালকদের পক্ষে একজন, টেকনিশিয়ানদের পক্ষে একজন। কারণ এইখানে দলীয় রাজনীতির যে স্বাভাবিক সমীকরণ মেনে আমরা প্রত্যেকদিন বিতর্ক করি, এক্ষেত্রে কিন্তু সেটার কোনো অবকাশ নেই। কারণ আপনারাই যাদের আপনি যখন তুললেন, এটা দর্শকদের জানিয়ে দিই, টেকনিশিয়ান যারা, তাদের যে ফেডারেশন, তাদের তরফে কেউ এই মুহূর্তে ক্যামেরার সামনে আসতে চাইছেন না, কিন্তু তারা তাদের বয়ানটা আমাদের জানিয়েছেন, এবং সেটা জানিয়েছেন বলেই আমরা সেটা প্রচার করছি, কারণ আমরা কোনো এক পক্ষের খবর দেখাতে পারি না। প্লিজ। ঠিক, এবার এখানে দেখুন, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস ইত্যাদি জায়গায় এই কারণে নেই, কারণ আপনারা যাদের প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন, রাজ চক্রবর্তী তৃণমূলের নির্বাচিত বিধায়ক, সুদেষ্ণা রায় তিনিও তৃণমূলের সঙ্গে তার সাংগঠনিকভাবেই যোগাযোগ রয়েছে, সরকারের বিভিন্ন পদ বিভিন্ন সময় থেকেছেন, এখন সম্ভবত আছেন যদি আমার খুব ভুল না হয় তাকে। আবার অন্যদিকে স্বরূপবাবু, তিনিও তৃণমূলের সাংগঠনিকভাবে তার সঙ্গে যুক্ত। অতএব এইখানে মানে হতে পারে যে অন্যান্য দলের সঙ্গে যুক্ত যারা, তারাও বিভিন্ন জায়গায় রয়েছেন, আবার যারা সরাসরি রাজনীতির সঙ্গে নেই তারাও রয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কোনো রকম তৃণমূল ভার্সেস অপোজিশন ইত্যাদি এরকম কিন্তু হচ্ছে না। রাজ চক্রবর্তী তৃণমূলের একজন নেতা এবং বিধায়ক এবং পরিচালক। তৃণমূল ভার্সেস তৃণমূল আছে, কিন্তু এবার আপনি খুঁজলে হয়তো, প্রত্যেককে আমি ইন্ডাস্ট্রির ভেতর চিনি না, খুঁজলে দেখবেন এখানে বিজেপি ভার্সেস বিজেপিও আপনি পেতে পারেন, যদিও বিজেপির উপস্থিতি প্রায় নগণ্য বাংলা সর্বস্তরে। সিপিএম খুঁজলে পেতে পারেন, কংগ্রেস খুঁজলে পেতে পারেন, আমি বলতে পারবো না, কিন্তু এখানে সরাসরি এই দল বনাম ওই দল এইটা কিন্তু নেই। এইটাই হচ্ছে মূল বিষয়। এখন ইন্ডাস্ট্রির মধ্যেকার তাদের সমস্যা কিছু হচ্ছে, তারা মিটিয়ে নেবেন, এটা আমরা আশা করতে পারি। কিভাবে মেটাবেন সেটা তো আমি বলতে পারবো না। এখানে মুখ্যমন্ত্রী এর আগে হস্তক্ষেপ করেছিলেন, তারা আবেদন করেছিলেন, তারপর গাজোয়ারি করে হস্তক্ষেপ করেননি। তারপরে যে সমস্যা এখনো চলছে, এটা ইন্ডাস্ট্রির ভেতর যারা মাথারা রয়েছেন, একটু আগে কেউ একজন বলছিলেন মাথাদের কথা, তারা মিলে যদি মিটিয়ে নিতে পারেন, সেই মাথার মধ্যে রুদ্রতাও থাকতে পারে। সেটা তো ওয়েলকাম মুভ হয়, আমরাও তাই চাই যে তারা মিলে মিটিয়ে নিন। তার কারণ সাফারার তো হয় দর্শক, এবং অবশ্য তাদেরও জীবিকার ব্যাপার, সেখানে একটা বড় অংশের মানুষ সেখানে জীবিকা, টলিউডে জীবিকা। আমি রুদ্রনীলবাবুর কাছে আসবো। রুদ্রনীলবাবু, এইটা আমরা মাঝে মাঝে দেখি ধারাবাহিক, আগেকালকার যখন টেলিভিশন চলতো, অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটায়, দুঃখিত। টলিউডেও এই যে সম্প্রচারে বারবার বিঘ্ন ঘটছে, ধারাবাহিকতার অভাব, যারা সোপ সিরিয়াল করেন, কেন এটা হচ্ছে বারবার? দেখুন, আমি প্রথমেই বলবো, এখানে আমার সঙ্গে যে দুজন বন্ধু রয়েছেন, তাদের মধ্যে অনির্বাণ, তিনি আইনজীবী মানুষ, ও অনেকগুলো কথা কিছুটা ঠিক ধরনেরই বললো, বাকি কথাগুলো সত্যি ওর পক্ষে জানা সম্ভব নয়। আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ। শতরূপ ভাই কিন্তু এই সিনেমা বা ফিল্ম মেকিং এই সাবজেক্টের সঙ্গে অনেকেই হয়তো জানেন না, আমরা যারা কাজ করি জানি, ও কিন্তু জড়িয়ে থাকা লোক, ক্যামেরার পিছনের যে কাজগুলো হয়। তো তাই আমার মনে হয় যে অনির্বাণ একটু বোঝবার চেষ্টা করবেন, কারণ আমার অভিজ্ঞতা 25 বছর, কম নয়। শুধু একটাই কথা বলে শুরু করব, যে ঘটনাটা ঘটছে তার দুটো দিক আছে। একটা হচ্ছে অরাজনৈতিক দিক,
একদম ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্যা, আর্থিক সমস্যায় আমার রাজ্য ভুগছে, সেখানে একটা জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেশ কিছু মানুষের পেট যাচ্ছে, যার মধ্যে টেকনিশিয়ান, আর্টিস্ট, ডিরেক্টর এবং প্রডিউসার। তাদের একটা সমস্যা, দর্শক কদিন পর কাজ দেখতে পাবেন কিনা এই মন খারাপের বাজারে। তাদের মন একটু ভালো করবার যে কাজগুলো হয় সেটা হবে কিনা আমরা জানি না, যদিও এই ঘটনা নতুন নয় যেটা আপনি বললেন। এবং তারপরের একটা কাজ হচ্ছে রাজনৈতিক দিক, আমি সেই দিকটাতে যাব না। ধরুন টলিউড ইন্ডাস্ট্রি থেকেও বা তার মতোই বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে বিভিন্ন রাজনৈতিক মত পথের লোকজন কাজ করে, সেটা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, আরও অনেক, উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, বিভিন্ন মতের এবং পথের লোক কাজ করেন আর 5টা অফিসে যেমন করেন। এখানে যেটা হচ্ছে সেটা কোথাও হয় না। এখানে যে নিয়মগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে সেই নিয়মগুলো কোথাও দেওয়া হয় না। দুর্ভাগ্যজনকভাবে এটা বলতে হলো, এটা আমাদের দেখতে হলো যে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যিনি কিনা সংস্কৃতি মন্ত্রী বটে, যিনি কিনা জুলাই মাসের শেষে যিনি বললেন যে আর কোনোভাবেই শুটিং বন্ধ হবে না, তারপরেও তার যে সমস্ত চেলাচামুন্ডরা বা দলীয়ভাবে যেভাবে সংস্কৃতি মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী প্রমাণিত করলেন, তার কথার দামটাই রাখলেন না, তাতে অত্যন্ত বিপদ মমতা বন্দ্যোপাধ্যায়েরও বটে যে তার কথা যেমন কেউ বিশ্বাস করে না আজকাল, ঠিক তেমনই তার দলের লোকজনও বিশ্বাস করে না বলে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটল। জুলাই মাসের পর থেকে পরপর 3 জন স্বনামধন্য পরিচালক যাদেরকে হেনস্থা করা হলো, কখন? শুটিংয়ের মাঝপথে। পয়েন্ট টু বি নোটেড, শুটিং শুরুর আগে কোনো রকমের সমস্যা যা চিঠি দিয়ে জানানো হচ্ছে না, অ্যাকচুয়ালি কে অপমানিত, কী কারণে অপমানিত, এটা একটা প্ল্যান। এবং এই প্ল্যানটা হচ্ছে যে এরা কেউই, যারা এই মুখ্যমন্ত্রী যাদেরকে ইন্ডাস্ট্রি চালাবার জন্য দায়িত্ব দিয়েছিলেন, 4 জনকে দিয়েছেন অবশ্যই না, 4 জন নয়। দেখুন আমাদের মন্ত্রী সাহেব রয়েছেন অরূপ বিশ্বাস, তার এরিয়ার মধ্যে পড়ে, এবং তার ভাই ফেডারেশনের মাথায় রয়েছে। আমাদের প্রচুর লোক যারা কথা শুনছেন তারা জানেন না ফেডারেশন মানে কি, গিল্ড মানে কি। সেই জন্য আমি যতটা পারছি সোজা কথায় যদি বলে দিতে হয় যে আমাদের শুটিং করতে গেলে যারা আমরা ক্যামেরার সামনে অভিনয় করি তারা ছাড়া বাকি আরও বেশ কিছু মানুষ আছেন যারা টেকনিশিয়ান বা অন্য কাজ করেন, যারা ছাড়া আপনারা আমাদের অভিনয় দেখতেই পেতেন না, আমরা পরিচিতি পেতাম না। প্রচুর কাজ রয়েছে, যেমন যিনি সেটেতে আমাদের শুটিং সেটে চা দেন, যিনি মেকআপ করেন, যিনি ইলেকট্রিশিয়ান, যিনি ট্রলি ঠেলেন, এই সবকটা বিভাগকে বলা হয় গিল্ড। আর এই গিল্ডগুলোকে, তার গিল্ডের মাথায় যে সংগঠন রয়েছে তাকে বলে ফেডারেশন। আর এই ফেডারেশনের মাথায় বসে রয়েছেন তৃণমূলের নেতা এবং সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছের মন্ত্রী অরূপ বিশ্বাসের আপন ভাই স্বরূপ বিশ্বাস, যিনি কিনা টোটো ইউনিয়নের সভাপতি। আমি কথাটা বললাম তার কারণ রয়েছে। এবার ঘটনাটা হচ্ছে যে এই ফেডারেশনের এই স্বরূপবাবুদের কথা যদি কোনো টেকনিশিয়ান শুনে না চলেন তাহলে কিন্তু তারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেও পারবে না। আমি দাবি করে শেষ কথাটা বলবো, এই মুহূর্তে কোনো টেকনিশিয়ান ভাই কোনোদিনই চায় না একদিনের জন্যও শুটিং বন্ধ হোক। যেমন আর্টিস্টরা অধিকাংশই দিন আনি দিন খায়, ঠিক তেমন আমাদের টেকনিশিয়ান ভাইরাও দিন আনে দিন খায়। এখানে টেকনিশিয়ান, আর্টিস্ট, ডিরেক্টর, প্রডিউসারের ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন ধরে আমি দেখে আসছি, কিন্তু এই 5-6 বছর ধরে যে অসভ্যতামি তৈরি হচ্ছে সেখানে এই টেকনিশিয়ানরাও বাধ্য হচ্ছেন, তারা প্রতিবাদ না করতে পারার জায়গায় ব্যবহৃত হচ্ছে, তাদের কাজ ব্যবহার করা হচ্ছে। শতরূপ এখনো সুযোগই পাননি। দেখুন, অনির্বাণ যেটা বলে শুরু করলো, আমি ওর সঙ্গে অক্ষরে অক্ষরে একমত যে ভালো হতো এই আলোচনাটা সিনেমা তৈরির সঙ্গে যুক্ত মানুষেরা মিলে যদি করতেন। কিন্তু সমস্যার জায়গা হচ্ছে যাকে কেন্দ্র করে এই গোটা ঝামেলাটা, সেই স্বরূপ বিশ্বাস লোকটাই সিনেমা তৈরির সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। স্বরূপ বিশ্বাস হচ্ছে ফেডারেশন, যেটা কিনা সমস্ত গিল্ডের একটা কালেকটিভ বডি, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের গিল্ড, হেয়ার ড্রেসারের গিল্ড, তার মেকআপ আর্টিস্টের গিল্ড, যিনি ক্যামেরা চালান, সিনেমাটোগ্রাফার, তার গিল্ড থেকে শুরু করে যতগুলো বোধহয় 22টা না 29টা কটা গিল্ড রয়েছে, তাদের প্রত্যেকের যে কালেকটিভ বডি ফেডারেশন, তার মাথায় আছেন কি সুবাদে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ডের সদস্য হিসেবে উনি সেখান থেকে নমিনেট হয়ে ফেডারেশনের মাথায় এখন সেক্রেটারি না প্রেসিডেন্ট কি একটা আছেন। আমি জানতে চাই স্বরূপ বিশ্বাস কোন সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকেছেন গোটা জীবনে? পথের পাঁচালী, শোলে, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কোনো একটা সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে থাকবেন। উনি যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে গিল্ডের মেম্বার এবং ফেডারেশনের মাথায় বসে
বসে আছেন। এই গিল্ডের নিয়ম হচ্ছে, এডি গিল্ডের 2টো সিনেমায় অবজারভার আপনাকে থাকতে হবে, তারপরে আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবেন, এবং কার্ড পাওয়ার পরে 13 মাসের মধ্যে অন্ততপক্ষে একটা ছবিতে আপনি অ্যাসিস্ট করবেন, নাহলে আপনার কার্ড বাতিল হয়ে যাবে। স্বরূপ বিশ্বাস কোন 2টো ছবিতে অবজারভার থাকার পরে গিল্ডের মেম্বারটা হয়েছে, এবং মেম্বারটা হওয়ার পরে সেক্রেটারি হওয়া এসব তো ছেড়ে দিন, কোন সিনেমায় এডি হিসেবে কাজ করে উনি এখন অব্দি মেম্বারটা হয়ে আছেন জানতে চাই। এবং প্রশ্নটা আমার একার নয়, অপর্ণা সেনের মতো সিনিয়র পরিচালক খোলা চিঠি লেখে আজ থেকে বেশ কয়েক মাস আগে প্রশ্নটা করেছিলেন, আজ অব্দি উত্তর দেয়নি। এইখান থেকে সমস্যাটা শুরু। রাজাদা, এনারা যে নিয়মটা বানিয়েছেন, শুনুন, প্রথম কথা হচ্ছে ফেডারেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একটা সময় দিনের পর দিন যেরকমভাবে টেকনিশিয়ানদের 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করিয়ে তাদেরকে টাকা না দেওয়া, ওভার টাইম না দেওয়া, সিনেমা শেষ করে প্রডিউসার অন্য রাজ্যে চলে গেছে কিন্তু সেই আর্টিস্ট মানে টেকনিশিয়ান টাকা পাননি, যে এক্সপ্লয়টেশন হতো, সেখানে এই ফেডারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মুশকিলটা হচ্ছে তার গুরুত্বটা খেলো হয়ে যাচ্ছে ফেডারেশনটাকে এই ব্যক্তি স্বার্থে ব্যবহার করা। যে লোকটা জীবনে কোনো দিন ক্যামেরা চিনল না, সে এডি গিল্ডের মাথায় কি ফেডারেশনের মাথায় বসে আছে, আর 5 বছর 6 বছর ধরে এডি হিসেবে কাজ করে অ্যাপ্লাই করে 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 ছেলে মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গিল্ডের কার্ড দেওয়া হয় না। আমি তার সঙ্গে দুটো কথা আপনাকে বলি, এটা বাড়তে বাড়তে তো টেকনিশিয়ানদের স্বার্থের নাম করে এগুলো করা হয়। আপনি জানবেন, আজ থেকে 5 মাস আগেকার ঘটনা, সুদীপ্তা চক্রবর্তী, খুব বিখ্যাত অভিনেত্রী, তিনি ঘটনাটাকে সামনে এনেছিলেন। একজন হেয়ার ড্রেসার এদের জন্য সুইসাইড করতে গেছিলেন গায়ে আগুন দিয়ে। কেন না, এই ফেডারেশন তাকে বয়কট করে দিল। এবং খালি তাই নয়, আপনি চিন্তা করুন, একদম লিখিত মানে সই করে স্ট্যাম্প দিয়ে একেবারে নোটিশ দিল যে তুমি নিজে কোনো কাজ আর ধরতে পারবে না, আপনার রাইট টু লিভ, আপনার রাইট টু ওয়ার্ক, আপনাকে লিখে দেওয়া হলো যে তুমি রাজা TV9 কেন কোনো চ্যানেলে গিয়ে তোমার সিভি জমা দিতে পারবে না। সে ভদ্রমহিলা গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করার চেষ্টা করলেন। একটা খবর অবশ্যই হয়েছিল। আমি একটা কথা আপনাকে বলি, আপনি কি জানেন, এটা অনেকে এগুলো খবর রাখে না, এদের নিয়মটা মানে নিয়মের নামে এই ধরনের শোষণ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গেছে। আগে কি হতো, আমরা জানতাম যে বাংলায় আমরা ডাকতাম যে অন্য ইন্ডাস্ট্রি এসে এখানে শ্যুট করুক, তাতে কি আমাদের এখানে কাজ হবে, এখানকার টেকনিশিয়ানরা কাজ পাবে। একটা বিখ্যাত হিন্দি সিনেমা, আমি নাম বলছি না, রণবীর কাপুরের সিনেমা, আমি সবাই দেখেছি সিনেমাটা, দার্জিলিংয়ের ওপর বেস করে গল্পটা। কেমন দার্জিলিংয়ের দৃশ্যগুলো শ্যুট করতে ছিল মুসৌরিতে গিয়ে, কেননা এইখানে এদের অত্যাচারে। এখন মুশকিলটা হচ্ছে রাজাদা, খালি কয়েকজন এখানকার ফেডারেশনের লোক বা গিল্ডের লোক তারা কাজ পেলেন না, টেকনিশিয়ান কাজ পেলেন না তাই নয়। দার্জিলিংয়ে একটা বলিউডের একটা ইউনিট শ্যুট করলে সেখানকার হোটেল থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে 1000টা ব্যবসা পশ্চিমবাংলার হতো। এইরকমভাবে আজকে বাংলা থেকে একটার পর একটা শুটিং ঝাড়খণ্ডে চলে যাচ্ছে, ত্রিপুরায় শ্যুট হচ্ছে এখন বাংলা সিনেমা, কিন্তু পশ্চিমবাংলায় শ্যুট করতে পারা যাচ্ছে না। সব কিছু একটা লোকের ইগোর জন্য। কি এর আগের বার, আমি জাস্ট শেষ করছি, 5টা সেকেন্ড দিয়ে, 5টা সেকেন্ড প্লিজ দাও। এর আগের বার তাও এই সমস্ত শুটিং বন্ধ করা হয়েছিল, তার পেছনে বলেছে কে, রাহুল মুখার্জি বলে কে গুপি শুট করেছে, যদিও গুপি শুট ভারতের সংবিধানের কোন পাতায় লেখা আছে আমি জানি না, হোয়াট এভার। এইবারের কারণটা কি, আমি ডিরেক্টরদেরকে গালাগাল দিয়েছি, কিন্তু ডিরেক্টরটা কেন আমার বিরুদ্ধে মামলা করেছে? একজন ব্যক্তির ইগোকে স্যাটিসফাই করার জন্য সেই ডিরেক্টরকে ক্ষমা চাইতে হবে, না হলে শুটিং বন্ধ। আমরা ফেসবুকে একটা পোস্ট সেপ্টেম্বর মাসে সৃজিত রায় করেছিলেন, যাকে নাকি বলা হয়েছিল যে আপনি ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি কার বিরুদ্ধে কথা বলেছেন, কি বলেছিলেন, সেই পোস্টটা পরে তিনি ডিলিটও করে দেন। কিন্তু যেহেতু এই বিতর্কের সূত্রপাত মনে করা হচ্ছে সেখান থেকে হলেও হতে পারে, আপনারা একবার আমাদের টিভি স্ক্রিনে দেখুন ঠিক কি সেখানে লেখা হয়েছিল। সেখানে লেখা হয়েছিল, আপনি কে, আপনি তো ইন্ডাস্ট্রির কেউ নন, আপনি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যান, আমরা আমাদের সমস্যা মিটিয়ে নেব। আপনারা TV9 এর স্ক্রিনে এটা দেখতে পাচ্ছেন। কি ভুল বলেছেন, কি ভুল অনির্বাণের কাছে আসি। অনির্বাণ, মানে একটা জিনিস কথা দুজনের কথা থেকে বুঝলাম যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে রাগ হতে পারে, সে রাগ ন্যায়সঙ্গত, হতে পারে সেটা ন্যায়সঙ্গত নয়। স্বরূপ বিশ্বাস সারা জীবন তার সঙ্গে আমার কোনো দেখা হয়নি, তিনি ফিল্ম করেছেন না করেনি তাও জানি না। যদিও যে কথাটাও বললো যে ফিল্মের সঙ্গে যুক্ত নন, তাহলে কেন আছে? সেক্ষেত্রে আমিও যদি পাল্টা প্রশ্ন করি যে সিটুর কোন নেতারা শ্রমিক কবে জুট মিলে কাজ করেছে, এটার কোনো যুক্তি নেই। তবে হ্যাঁ, যেটা বললো আমি ওটাতে আসি। যদি গিল্ডের নিয়ম থাকে, সে নিয়ম বহির্ভূতভাবে কিছু হয়ে থাকে, সেটা গিল্ডের সঙ্গে যুক্ত লোক তাদের বুঝে নিতে হবে। আমি আবার আপনাকে বলছি যে এখানে বা ফেডারেশনের তিনি সভাপতি হয়েছেন, সেটা আমি জানি না নির্বাচনের মাধ্যমে নাকি গাজোয়ারি করে হয়েছে। এখানে দুটো পার্ট বলি, এক ফেডারেশনের যারা টেকনিশিয়ান তারা যদি মনে করেন যে সভাপতি হিসেবে স্বরূপবাবুকে তারা বেছে নিয়েছেন, সেখানে অন্য কারো আপত্তি থাকতে পারে, রাজনৈতিক বিরোধিতা নিশ্চয়ই থাকতে পারে। সেখানে তারাও রাজনৈতিক দল, দুজনেই রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত নেতা, তারা রাজনৈতিকভাবে যদি তার সঙ্গে লড়তে পারেন, জিততে পারেন, খুব ভালো কথা, কোনো অসুবিধা। আমি একটা কথা বলছি, এখানে আমি ভালোভাবে হয়ে গেছে, শেষ করে নি। দ্বিতীয়ত আমাদের সময় অল্প, সময় একটু করে বলুন, তাহলে আমি বারে বারে এই কথাটাকে উত্তর দিয়ে নিই। গোটা বিষয়টা যদি সবসময় বিজেপি তৃণমূল সিপিএম এর লেন্সে দেখা হয়, আমার ধারণা সেটা ঠিক হবে না। কারণ উল্টো দিক বলতে যেটা বোঝায়, সেখানেও তৃণমূলের বিধায়ক পর্যন্ত না, আমরা কিন্তু কেউ সেই লেন্সে দেখছে না, আমরা কেউ দেখছি না। প্লিজ, আমরা কিন্তু TV9 বাংলা দেখছি না। দাদা, এই লেন্সটা নেই বলেই এই প্রসঙ্গে রাজ চক্রবর্তী যেটা বলেছেন সেইটা অনেক লজিক্যাল কথা। আমি পরিষ্কার বলছি, উনি তৃণমূলের বিধায়ক হওয়া সত্ত্বেও আমি একটা কথা বলছি, বহিরাগত শব্দটাকে রাজনীতিতে আমদানি করেছেন বা রাজনীতির প্রতিদিনকার কথ্য শব্দ তো বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বহিরাগত
সে বহিরাগত, তাহলে ভাই তুমি পশ্চিমবাংলায় বহিরাগত অ্যালাউ করবে না, তোমার ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা বহিরাগত স্বরূপ বিশ্বাস কেন চালাবে? আমি যদি এই প্রশ্নটা করি, আপনাকে তো তাহলে ইন্ডাস্ট্রিতে একজন হতে হবে। আপনি কিভাবে সিনেমা তৈরি করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সম্পত্তি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রি চালান না, উনি তো চালান, উনি তো চালান। তোমার যদি মনে হয় ভাই তুমি রাজনৈতিক, আরে উনি তো মাইকে বলেছেন যে আমি করে দিয়েছি, আরে উনি তো বলেছেন দিদি চালায়, তাহলে অনির্বাণ তাহলে কবে উনি মুখ্যমন্ত্রী চালাবো আমি? অদ্ভুত কথা। শুধু মুখ্যমন্ত্রী নয়, উনি মাইকে বলেন যে আমি চালাই। অনির্বাণ আমার মনে হয় যে এইভাবে কনসেন্ট্রেট করি। আবার বলছি, রাজনীতি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্ম দেয়নি, বরং টেলিভিশন বা ফিল্ম ইন্ডাস্ট্রি রাজনীতিকে অনেক উপকার করতে সাহায্য করেছে, যা ইতিহাস বলে, আজকে নয়। এটা জেনে রেখে দেওয়া দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, তিনি কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এই পশ্চিমবঙ্গের সংস্কৃতির মন্ত্রী। তিনি দাঁড়িয়ে বলছেন, বারবার এই একই ঘটনা ঘটছে, যে কজন পরিচালক একটু আগে বা অভিনেতা তারা কিছুক্ষণ আগে যারা বলে গেলেন যে কেন হচ্ছে, অমুক হচ্ছে, আমি বলছি প্রত্যেকেই জানেন কার জন্য হচ্ছে, প্রত্যেকেই জানেন। আমি একটা কথা বলছি, ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছি, খালি চতুর্থ এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন তুলেছেন, রাজ চক্রবর্তী রয়েছে, দেব রয়েছে, হরনাথ চক্রবর্তী রয়েছে, সুদেষ্ণা রায় রয়েছে, যারা এই ইন্ডাস্ট্রির ভাত খান, তাদের পরিবার চালান। স্বরূপ বিশ্বাস এই ইন্ডাস্ট্রি থেকে ভাত খায় না, আমি একটা তাই বলছে যে ওরা একদিন বন্ধ করলে আমরা দুদিন করব, কাজওয়ারি চলছে। যে এই গোটা ঘটনা যেটাকে নিয়ে একটা মামলা করা নিয়ে ডিরেক্টরদের পক্ষ থেকে, আমি আজকে ক্যামেরার সামনে এটা বলছি, কেমন ওই মামলার উকিলটাকে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে মামলা করেছে সঞ্জয় বোস, যে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভোকেট, আমি বলছি এটা কোনো তৃণমূলের সমস্যা নয়, কি সিপিএম তৃণমূল বিজেপির সমস্যা নয়, পিসি ভাইপোর ক্রস ফায়ারে বাংলা ইন্ডাস্ট্রি শুটিং বন্ধ হয়ে পড়ে আছে। অভিষেকের অ্যাডভোকেট মামলা করেছে অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে, অভিষেকের অ্যাডভোকেট মামলা করেছে অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে। অভিষেকের অ্যাডভোকেট মামলা করেছে অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে, টালিগঞ্জে শুটিং বন্ধ। ভাই বাংলা কথা বলছি, অভিষেকের অ্যাডভোকেট অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে, টালিগঞ্জে শুটিং বন্ধ হয়ে গেছে, পিসি ভাইপোর ঝামেলা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে পড়ে আছে। সিটু কোথায় গেল? আজকে রাজনৈতিকভাবে যে ফেলিয়ারটা তাড়াতাড়ি ঘাড়ে চাপাচ্ছে। রুদ্রনীল বাবু আপনাকে দিয়ে শেষ করব, খুব ফাস্ট, আমাদের সময় শেষ, প্লিজ আমাকে পিসিআর আমি শুধু একটাই কথা মনে করাবো যে ঠিক যে প্রতিবাদের জন্য আজকে মুখ্যমন্ত্রীকে ছোট করতেও পিছপা হচ্ছেন না এই স্বরূপ বিশ্বাসেরা, এবং আমাদের নিরীহ ভালো মানুষ টেকনিশিয়ানদের তাদের গিল্ড কার্ড হারাবার ভয়তে তারা বাধ্য হচ্ছেন এই অন্যায় কাজে, তাদের কাঁধটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই একই কথা যখন 2021-এ আমি বলেছিলাম, তখন কালো ব্যাচ পরিয়ে স্বরূপ বিশ্বাস টেকনিশিয়ানদের দিয়ে মিছিল করেছিলেন, এবং টেকনিশিয়ানরা আমায় বলেছিলেন। দেখুন, আমি সবটা বুঝলাম, ইন্ডাস্ট্রির ভেতরকার বিষয়ে স্বরূপ বিশ্বাস খুব খারাপ লোক, ফাইন। রুদ্রদা অত্যন্ত প্রভাবশালী, শত্রু অত্যন্ত প্রভাবশালী, তৃণমূলের লোকেরাই তো বলছে স্বরূপ বিশ্বাস খারাপ, তৃণমূলের লোকেরাই বলছে স্বরূপ বিশ্বাস খারাপ, স্বরূপ বিশ্বাসের থেকে সরিয়ে আনতে পারছেন না, তারা রাজনীতিতে ব্যর্থ। বলে দিচ্ছি, স্বরূপ বিশ্বাসের টাইম বেড়ে গেলে একটাই কারণ, সামনে নির্বাচন রয়েছে, দেখুন আর্টিস্ট সাপ্লাই দেয় হচ্ছে অরূপ বিশ্বাস। এমন একটা বিষয় যেটা বাঙালির অত্যন্ত মনের মতো বিষয়, কারণ ওই যে বললাম যে আমাদের প্রত্যেকদিন যেমন খাবার লাগে, আমাদের সন্ধেগুলো গৃহস্থ মানুষের কাটে, টিভির সামনে মনোরঞ্জনের জগৎ বিশাল জগৎ, আমরা চাই সেখানে প্রকৃত মনোরঞ্জন হোক, রাজনীতি কম হোক। স্বরূপ বাবুর ভার্সন আমরা বড় করে শুনিয়েছি, তিনি ক্যামেরার সামনে আসতে চাননি। আবার বলছি, স্বরূপ বিশ্বাস যেটা দাবি করেছেন যথাসময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়া হবে, তবে তাদের সূত্রের খবর, যদি তারা পরিচালকরা আজকে স্ট্রাইকে যান তাহলে ফেডারেশন অর্থাৎ কলাকুশলীরা দ্বিগুণ স্ট্রাইকে যাবেন। এই কোনোটাই কিন্তু বাংলার দর্শকরা চান না। এটা ভেবে আপনারা দুপক্ষ যা সিদ্ধান্ত নেওয়ার নিন। দেখতে থাকুন TV9 বাংলা। আপনাদের অসংখ্য ধন্যবাদ।